রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম। পর্ব সংখ্যা ১০। দুপুরের খাবার শেষে কাজের বুয়ার হাতে হাতে সবটা গুছিয়ে রান্না ঘরে থাকলো নিকি। আকস্মিক সেখানে উপস্থিত ঘটল জিসানের। নিকি আর চোখে তাকালো সেদিকের পানে। এক কাপ কফি। নিকি ঠোঁট টিপে হাসলো। এই লোকটা ভয় পাচ্ছে নাকি? কিন্তু ভয় পাওয়ার কারণ কি? ইতোমধ্যে বুয়া স্থান ত্যাগ করলো। আপাতত তার কাজ নেই। নিকি এগিয়ে গিয়ে কফি মেকার দিয়ে কফি করে এগিয়ে দিল। এই নিন। নিকির হাত বাড়িয়ে কফির কাপ এগিয়ে দিল। জিসান নিল, তবে তখনও দাঁড়িয়ে আছে। নিকি যেতে গিয়ে আবার থামকালো। কি হলো? দাঁড়িয়ে আছেন যে? জিসান কিছু বলতে চাইল। বারবার শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে নিচ্ছে জিভ দিয়ে। নিকি চাপা নিঃশ্বাস ফেলে সুস্থ কণ্ঠে বলল, আম কিছু বলবেন? বলুন, না হয় আমি যাচ্ছি। পা বাড়াতে হাত টেনে ধরল জিসান। কফির কাপ রাখলো সেলফের উপর। নিকি কিঞ্চিৎ ভ্রু কুঁচকে নিল। অমনি নিকির গাল স্পর্শ করলো জিসান। জিসানের স্পর্শে গা শিরশির করে উঠল তার। আবেশে চোখ বুজে আসলো। জিসান তার দিকে টেনে নিল নিকিকে। দুজনের মুখোমুখি কাছাকাছি। একে অপরের নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখমণ্ডলে। দুজনের ওষ্ঠ প্রায় ছুঁই ছুঁই অবস্থা। জিসান কণ্ঠ খাদি নামিয়ে বলল, নিকির সঙ্গে কথা বলেছি, ও রাজি। এখন শুধু তোমার মতামত লাগবে আমার। নিকি চমকালো বটে। আচ্ছা, কিসের মতামত জানতে চাই জিসান? জিসান ফের আগের স্বরেই বলে উঠল, ভালোবাসি, খুব ভালোবাসি। জুড়ে বয়ে গেল অনুভূতির শিহরণ। ঝড় উঠেছে অন্তঃকরণে। মৃদু কেঁপে উঠল দেহখানা। চট করে দৃষ্টি মেলে তাকালো নিকি। কি? দেখো, আমি সম্মতি জানাচ্ছি আর তোমার সম্মত চাইছি। জানলে আমি জিসান তোমাকে তুলে নিয়ে গিয়েও বিয়ে করব। এত বছর অপেক্ষার ফল যদি তিক্ত হয় তাহলে আমি মেনে নেব। কিন্তু আমি। থামলো জিসান। হু করে তাকালো সে। নিকি তাকে থামিয়ে দিল। তর্জনী আগুন চেপে ধরল তার ঠোঁটে। চুপ করুন। এত কথা বলেন কেন সবসময়? জিসান তাকিয়ে আছে নির্বিশেষে। কাপা স্বরে শুধালো, তাড়াতাড়ি জবাব দাও তাহলে। নিকি মিষ্টি হেসে বলল, আপনি পুরো পৃথিবী আমার। ব্যস্ত। জিসান পেয়ে গেল জবাব। হামলে পড়ল নিকির উপর। আগলে নিল বাহুডোরে। হৃদয় স্পন্দন প্রবল বেগে টিমটিম করছে। পুরো পৃথিবী যেন থমকে গিয়েছে নিকিতে। এই প্রথম জিসান তাকে জড়িয়ে ধরেছে। ঈষৎ লাজ নিয়ে সেভাবে ঈশানের বুকে মিশে রইল নিকি। কিন্তু জিসান মা, রিক সামলে নেবে। আমি কিছু জানি না। তুমি ছাড়া আমার এক মুহূর্ত চলবে না এগ্রিবার। হেসে ফেল নিকি। পাগল পাগল লাগে তাকে জিসানকে। জিসান কাজ না দেখলে জানতে পারতো না যে তার জন্য কেমন পাগল হতে পারে। জিসান কি মনে করছে সে জানে না। জিসান যে তাকে ভালোবাসে। পুরুষ মানুষের ভালোবাসা সুন্দর, অদ্ভুত সুন্দর। এই যে নিজের ওয়ালেটে নিকির হাস্যোজ্জ্বল মুখের একখানা ছবি সযত্নে তুলে রেখেছে জিসান। সেদিন জিসান ঐশ্বর্যের রুম থেকে বের হয়েছিল সবে। হয়তো কোথাও যাচ্ছিল। যাওয়ার পথে প্যান্টের পকেটে হাতটি কিছু একটা খুঁজতে গিয়ে ওয়ালেটে ফেলে গিয়েছিল সে। নিকি দূর থেকে সবটা অবলম্বন করেছিল। অতঃপর গিয়ে সে তুলে নিল। ওয়ালেটে সবটা ঘেঁটে দেখতে গিয়ে চোখে পড়ল নিজের ছবিটি। ঠিক তখন থেকে জিসানের শৈশবের যত্নে লালিত ভালোবাসাটুকু অনুভব করতে পারে নিকি। নিকি আদল তমসার ছোঁয়া গেল। আদলে গেল তার ভালোবাসার সম্পূর্ণতা। আকাশের রং পাল্টেছে। ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে। সাথে রয়েছে গা কাঁপানো হিম শীতল বাতাস। এই বৃষ্টিতে স্বেচ্ছায় আলিঙ্গন করছে দুহাত মেলে দিয়ে উষা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। হয়তো তা বৃষ্টির পানিতে মিশে গেছে। বুকটা ভারী হয়ে উঠেছে তার। কেমন যেন জ্বালাপোড়া করছে বুকের পাশে। ভালোবাসা এমন কেন? এত অপেক্ষার প্রহর গুনছে প্রিয় কল্পপুরুষের অপেক্ষায়। তবে তার কল্পপুরুষ সান্নিধ্য লাভের জন্য। আজ সে কিনা তাকে অন্ধকারে রেখেছে, অন্য নারীর নিকটে চলে গিয়েছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চিৎকার করে কাঁদতে চাইল উষা, কিন্তু তাও পারছে না সে। গৃহবাদেশে কারো নিঃশ্বাস আছড়ে পড়ে ঘাবড়ে পেছনে ফিরে তাকালো। প্রয়াস চালালো উষা। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ল তার জীর্ণবদন। কেন এসেছেন এখানে? আমাকে স্পর্শ করবেন না। শব্দহীন হাসল ঐশ্বর্য। মুঠোবন্দি করে নিল উষার দুটো হাত। চিবুক ঠেকালো উষার ঘাড়ে। আমি ছোঁব না মানে? আমার ছোঁয়া বারণ নাকি? অবশ্যই, ছাড়ুন আমায়। আমি না ছুলে তুমি অপূর্ণ। আমি ছুলেই তবে তুমি পূর্ণ। উষা লজ্জায় আড়ষ্ট হলো, তবে তা ক্ষণিকের জন্য। আপনি অপবিত্র। আপনি ছুলে আমি অপবিত্র হয়ে যাব।
ঐশ্বর্য একপাশে হেসে বলল, এত অভিমান? দিস ইজ নট ফেয়ার সুইটহার্ট। তনু জ্বলে ওঠে মেয়েটার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সেই পুরুষের দিকে। অভিমান নয়, ঘৃণা। কিছুটা ঝুঁকে কপালে অধর স্পর্শ করলে ঐশ্বর্য। মৃদু কেঁপে উঠল উষা। ভিজে জুবুথুবু অবস্থা দুজনেরই। ঐশ্বর্য দুপা পিছু টান গেল। পকেটে হাত গুজে দিয়ে টান টান হয়ে দাঁড়ালো সে। গম্ভীর দৃষ্টিতে পরখ করলো সামনে দাঁড়ানো কিশোরী মেয়েটির দিকে। আপত্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে ঘাবড়ে গেল উষা। ঐশ্বর্যের দৃষ্টি গভীর। কি যেন দেখতেছে। ওই গভীর চোখে তাকানো যায় না। নির্লজ্জ। দৃষ্টি সরান। ঐশ্বর্য দৃষ্টি গভীর করলো। পা থেকে মাথা পর্যন্ত সবটা জহুরি চোখে পরখ করে নিল। তারপর হেসে ফেলল। মাইন্ড রেড রোজ। পেছন ফিরে গেল উষা। ঐশ্বর্য এগিয়ে গেল। হাত দুটো স্পর্শ করলো সরু কোমরটি। মৃদু কম্পিত হলো উষার শরীর। লম্বা নিঃশ্বাস ফেলে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তাকে থামিয়ে ঐশ্বর্য বলে উঠল, কাউকে জড়িয়ে ধরা মানে কোনো অন্য সম্পর্ক না রস। হতে পারে তোমার কোনো কাছের বন্ধু এসে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে তোমাকে, তাহলে সেটা কি অনৈতিক হবে? উষা ফের ঘাবড়ে গেল। শুকনো ঢোক গিলে বলল, লিসা আমাদের কলেজ ফ্রেন্ড রোজ। ওরা খুবই কাছের বন্ধু আমার। সেদিন পার্টি ছিল, বন্ধু বান্ধব সবাই এসেছিল। বন্ধুদের জন্য সেদিন লিসাও ছিল। বন্ধুদের মধ্যে জড়িয়ে ধরা ইটস নর্মাল। এখন যদি এটা ধরে তুমি অভিযোগ বা অভিমান করে বসো, তাহলে আমি তোমাকে কামড়ে দেবো। লজ্জায় জর্জরিত হয়ে উঠল উষা। কোমল মদনখানি। ইস, কি বোকার মতো কাজ করলো সে। এটুকু ব্যাপারে এভাবে অভিমান করে বসেছিল। কিন্তু তার অভিমান তো যা ইচ্ছে আছে। অন্য কেউ কেন জড়িয়ে ধরবে তার কল্পপুরুষকে? এত সাহস হয় কি করে? তীব্র বুক ধরফরানি নিয়ে শোধালো, আপনি সত্যি বলছেন? নাকে নাক ঘষে অধরে অধর স্পর্শ করলো ঐশ্বর্য। এখনো অবিশ্বাস? এটা মোটেও ঠিক না। এত দূরে থেকে সরে এলাম, এরপরও তুমি প্রতিদিন এভাবে বলতে পারো আমাকে? উষা লজ্জায় মিয়ে যাচ্ছে। ঐশ্বর্য হাতের চাপ দিকে কিছুটা অনুভব করছে। চোখ দুটো বুজে আসছে তার। অস্ফুট স্বরে বলল, বৃষ্টি বিলাসী। উষা এতক্ষণে সজ্ঞানে এলো বোধহয়। সে যে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে গেছে তা ধ্যানে ছিল না। দৃষ্টি ঘুরিয়ে নিজেকে দেখে কিঞ্চিত ঘাড় ফিরিয়ে ঐশ্বর্যকে দেখল। এই যে হলুদ রঙের জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। আচ্ছা, ঐশ্বর্য এভাবে তাকিয়ে আছে কেন? উষার তো লজ্জা লাগছে নাকি? বেহায়া পুরুষ, এভাবে তাকান কেন? স্বভাবস্বরূপ ঠোঁট কামড়ে হাসলো ঐশ্বর্য। লজ্জা বলতে কিছুই নেই, আর এখন তো মনে হচ্ছে আরো নেই। মণিকোট থেকে এই বুঝে চোখ থেকে বেরিয়ে আসবে। এই লোকটা আসলে লজ্জা বলতে কিছুই নেই। হ্যাঁ, নেই তো। এভাবে লাগামহীন কথা বলতে পারতো নয়তো। দাঁতে দাঁত পিষে বলল উষা। অসভ্য রিক চৌধুরী। পা বাড়ায় নিচে যাওয়ার জন্য, কিন্তু তার পূর্বে হাতে টান পড়লো। থামলো উষা। চোখ ফিরিয়ে নিবদ্ধ করলো ঐশ্বর্যের পানে। ঘন পাপড়ি ফেলছে ঐশ্বর্য। কপাল বেয়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা ঐশ্বর্যের থুতনি দিয়ে অ্যাডামস আপেল স্পর্শ করছে। উষা অনুভব করলো তার কণ্ঠনালী শুকিয়ে আসছে। ঐশ্বর্য কাঁপা কাঁপা স্বরে বলল, চুমু খাই? কি আবদার? ঐশ্বর্য নাক মুখ কুঁচকে নিল। চুমু চাইছে এমনভাবে মনে হচ্ছে যেন তা হাতের মোয়া। চাইলেই সে দিয়ে দিল। জি না, খারাপ মানুষ, ছাড়ুন আমাকে। ঐশ্বর্য হাত ছেড়ে দিল। এগিয়ে এলো উষার দিকে। সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ল। উষা ঠিক ততটাই পেছনের দিকে পিঠ বাঁকিয়ে নিল। এতক্ষণ অনুরোধ করেছি, এখন আদেশ করছি। চুমু তুমি দেবে নাকি আমি? উষা চোখ দুটো ছোট ছোট করে নিল। ঐশ্বর্যের শীতল কণ্ঠে হুমকির স্পষ্ট শোনা যাচ্ছে। আপনি? চুমু চাই? আমি কিন্তু ভয় পাচ্ছি। গুড, ভয় পাওয়া ভালো। তবে এখন আমি চাচ্ছি না। হয়তো তুমি চুমু দেবে, আর নয়তো আমি। আমি দিলে কিন্তু। উষা নাকের পাটা ফুলে রাগ লাগলো। এত কিছুর পরেও ঐশ্বর্য এক চুলও নড়ল না। চুমু। উষা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এলো। ঐশ্বর্যের গালে আলতো করে অধর স্পর্শ করলো। তৎক্ষণাৎ সরে গেল। ঐশ্বর্য এক গাল হাসি উপহার দিল তাকিয়ে। সামথিং সামথিং। উষা ফিসফিস করে বলল, নাথিং নাথিং। উষা ব্যস্ত পায়ে সিঁড়ি ভেঙে নিচের দিকে ছুটল। বৃষ্টি ভেজা সন্ধ্যা। এখনো টুপটাপ করে বৃষ্টির ফোঁট পড়ছে। বাইরে চারিদিকটা কেমন স্যাঁতসেঁতে ভেজা ভাব। কফির কাপ হাতে ড্রয়িং রুমে এগিয়ে গেল উষা। আজকে আরাম পেয়ে আফজাল পাটারি বেশ লম্বা ঘুম দিচ্ছে। উৎসা চাদর জড়িয়ে সোফায় এসে বসলো। ঐশ্বর্যের সঙ্গে কিছুক্ষণ আগেই কাটানো সে সুন্দর মুহূর্তগুলোর কথা হঠাৎই তার মনে পড়ে গেল। ঠোঁটের কোণে দেখা দিল লাজুক হাসি। উষা মায়ের ডাক শুনে সিঁড়ির দিকে তাকালো। গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সাবিনা পাটোয়ারি। হ্যাঁ মা, বলো। সাবিনা পাটোয়ারি এগিয়ে এসে উষার পাশে বসলেন। মুখের গম্ভীর্যতার ভাব দেখে উষা শুধালো, তুই কি ঐশ্বর্যের সাথে দেখা করেছিস?
উষার কাছে সাবিনা পাটোয়ারির এই মুহূর্তে অদ্ভুত লাগছে, সঙ্গে ভয়ও। চোরা চোখে তাকালো সে। সাবিনা ফের শুধালো, কি হলো বল? মা, ওই মামার বাড়িতে গেলে তো দেখা হয়ই। সাবিনা মেয়ের মিত্রা ধরে ফেললেন। ফোঁস করে শ্বাস টেনে নিলেন। আজকের পর থেকে যেন তোর আর ঐশ্বর্যের মধ্যে কোনো সম্পর্ক না থাকে। তুই আজ থেকে ভাইয়ের বাড়িতেও যাবি না। এমতাবস্থার সিদ্ধান্তে আঁতকে উঠল উষা। কি হয়েছে তার মায়ের? হাতের কফির কাপটি টি টেবিলের উপর রেখে বলল, মা কি হয়েছে? আমাকে বলো, হঠাৎ এসব কেন বলছো? মুখশ্রী জোরে গম্ভীরতা নিয়ে তপ্ত মেজাজে বললেন, সাবিনা, তুই কি চাস কেউ বাড়ি এসে আমাকে আর তোর বাবাকে অপমান করুক? ধমকালো উষা। কে অপমান করেছে মা? আফসানার কাছে তোর আর ঐশ্বর্যের মেলামেশা পছন্দ হয়নি, আর আমিও চাই না এ ব্যাপারে আর এগুতে। তুই আজ থেকে প্রয়োজন ছাড়া বাড়ির থেকে এক পাও বের হবি না। শটান দাঁড়িয়ে গেল সাবিনা। সামনের দিকে পা ফেলতে উষা বলল, মা আমি তো। এরপরে শব্দটুকু মন থেকে মুছে ফেলো উষা। আমি তোকে আর আমার কসম দিচ্ছি, আর কখনো তুই ঐশ্বর্যের কে নিয়ে ভাববি না, ঐশ্বর্যের কাছেও যাবি না। বুকটা কেমন ধক্কর উঠলো উষার। গাল বেয়ে গড়িয়ে গেল নোনা জল। অথর দুটো তিরতির করে কাঁপছে। তার মা এত নিষ্ঠুর কবে থেকে হলো? এই তো কিছুদিন আগ পর্যন্ত তিনি ঐশ্বর্য আর তাকে জড়িয়ে দুষ্টু মিষ্টি কথা বলছিলেন, অথচ আজ উষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিনার যাওয়ার পথে। সে দৃষ্টিতে বিস্ময় প্রকাশ পেল। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে নিঃশ্বাস টেনে নিল সে। উষার পুরো পৃথিবী যেন থেমে গেছে। শুকনো ঢোক গিলল। কেঁদে ফেলল সে ঝরঝর করে। এটা ঠিক হচ্ছে না তার সাথে। এত অপেক্ষার প্রহর গুনেছে ঐশ্বর্যের জন্য, অথচ আজ সে কিছু খুঁজে পাচ্ছে না তার কল্পপুরুষকে দূরে ঠেলে দিতে বা তার কাছে যেতে। বিষণ্ণয়ে সকালে ঘরবন্দি হয়ে বসে আছে উষা। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে তার। মুখশ্রী বিষণ্ণতায় ছেয়ে আছে। তার হাতে থাকা মুঠোফোনটি হঠাৎ বেজে উঠল। দৃষ্টি বুলাতে নজরে এলো স্ক্রিনে ভেসে ওঠা ঐশ্বর্যের নামটি। চাপা আর্তনাদ করে উঠল উষা। ছটফট করছে সে। ইচ্ছে করে ফোনটা সুইচ অফ করে দিল সে। কথা বলতে চায় না ঐশ্বর্যের সাথে। চায় না সে কথা বলতে। ওদের সম্পর্ক রাখা সম্ভব নয়। ফোন বন্ধ দেখাচ্ছে। কিঞ্চিৎ বিরক্তি নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হলো ঐশ্বর্য। পকেটে হাত গুজে আশেপাশে দৃষ্টি ফেলল। সামনের দিকে আনমনে তাকাতে দেখতে পেল নিকিকে। বাগানের চেয়ারে বসে আছে সে। চোখ মুখ কেমন যেন ফোলা লাগছে। প্রিন্সেস? নিকি মুখ তুলে একবার চাইল, কিন্তু পরক্ষণেই দৃষ্টি নামিয়ে নিল। কি হয়েছে? মুখ এইটুকু দেখাচ্ছে কেন? ঠোঁট কামড়ে কান্না আটকানো বৃথা চেষ্টা চালালো নিকি। কি হয়েছে আমায় বল, কাঁদছিস কেন? নিকি রীতিমতো ফুঁপিয়ে উঠল। ঝাপটে ধরল ঐশ্বর্যকে। ভাইয়া, মা জেনে গেছে জিশানের সঙ্গে আমার সম্পর্ক। ঐশ্বর্য কিছু বলল না। এটা তো স্বাভাবিক। একদিন না একদিন তো সবাই জানবেই। কি হয়েছে তাতে? নিকি আবারও নয়ন তুলে তাকালো। ঐশ্বর্য এতটা স্বাভাবিক কিভাবে? কিন্তু ভাইয়া, মা আমাকে দুপুরে অনেক কথা শুনেছে, তাই তো? কথার পিঠে বলে উঠল ঐশ্বর্য। নিকি উপর নিচ মাথা দোলালো। ঐশ্বর্য চমকর হাসলো। নিকির মুখশ্রী হাতে আওতায় তুলে নিল। দেখ, মা হয় একটু আধটু শাসন করবে। এখন এটুকুতেই যদি কেঁদে বুক ভাসিয়ে দিস তাহলে কি করে হবে? কিন্তু ভালোবাসিস? কোনো অন্যায় করিসনি। আমি সবটা সামলে নেব। নিকি আশ্বস্ত হলো। তবে অস্থির কণ্ঠে বলল, জিশান সেই সকালে কোথায় যেন গিয়েছে, এখনো আসেনি। আমি অনেক কল করেছি। ঐশ্বর্য কিছু একটা ভাবলো, তারপর বলল, তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। সকাল থেকে বিরক্ত আফসানা। এমনিতেই ঐশ্বর্য আর উষার ব্যাপারটা নিতে পারছে না। এখন আবার কপালে এসে জুটেছে উটকো ঝামেলা জিশান। বিছানা ঝেড়ে উঠে বসতেই যাবে, তখনই দরজায় কড়া নাড়ল কেউ। দরজার দিকে দৃষ্টি ঘোরাতেই তাকালো আফসানা। চিবুক শক্ত হয়ে এলো তার। তুমি এখানে কেন এসেছো? ঐশ্বর্য বিনা বাক্যে ভেতর প্রবেশ করলো। আফসানা সোজা হয়ে দাঁড়ালো। কি চাই? ঐশ্বর্য ঠোঁটের কোণে দেখা মিলল দুষ্টু মিষ্টি একটি হাসি। সেই হাসি দেখে গা জ্বলে উঠল আফসানার। মিসেস মহিলা, আজকে মন চাইছে আপনার সঙ্গে কিছুটা ভাব জমাতে, তাতে সময় নষ্ট না করে চলে এসলাম। আফসানা বেশ ভালো করে আন্দাজ করতে পারছে এই ছেলে কেন এসেছে এবং তার মতলব কি। যহেতুক যুক্তি না দেখিয়ে আসল কথাটা বলো, কিসের জন্য এসেছো? একপাশে হেসে উঠল ঐশ্বর্য। এত হাইপার হচ্ছেন কেন মিসেস মহিলা? তেলেবেগুনে জ্বলে উঠলেন আফসানা। এমনিতেই এই ছেলের প্রতি তিনি বিরক্ত। তার উপর সবসময় মিসেস মহিলা বলে ডাকে, তাকে জানে শেষ করে দিচ্ছে। তোমার সাথে বাজে কথা বলার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই আমার। যাও তো, আমাকে দুজনকে শান্তি থাকতে দাও। ঐশ্বর্য উঠে দাঁড়ালো। ডান হাত গুজে দিল প্যান্টের পকেটে। বেশ ভাব নিয়ে বলল, ভেবে দেখুন পরে আবার লস হবে না তো? না মানে বলছিলাম, আমি যা বলতে এসেছি সেটা কিন্তু সত্যিই লাভজনক।
আফসানা তির্যক চোখে তাকালো। সত্যি কি ঐশ্বর্য জরুরি কিছু বলতে এসেছে? আচ্ছা, যদি সত্যি কথাটা না শুনলে তার লস হয়, তখন কি হবে? শোনো, যা বলবে তাড়াতাড়ি বলো। বাঁকা হাসলো ঐশ্বর্য। হাঁ করে নিঃশ্বাস টেনে নিল। আসলে আমি বলতে চাইছিলাম যে আপনার সাথে একটা ডিল করতে চাইছি। বুড়ো কুচকে আসলো আফসানার। কিরকম ডিল? আসলে নিকি আর জিশান একদম ওই বেহা ছেলের কথা আমার সামনে তুলবে না। পাতর ছেলে একটা। আমার মেয়েটার মাথা খাচ্ছে। আফসানাকে তেতে উঠতে দেখে মিটমিট করে হাসলো ঐশ্বর্য। ওইটাই বলছি আমি। আচ্ছা, আপনি তো নিকির মা। তুমি কি আজ জানলে? আফসানা দাঁড়া দাঁড়ার কথায় মেজাজ গরম হচ্ছে ঐশ্বর্যের, কিন্তু তারপর নিজেকে সংযত করে বলল, আপনি যেহেতু নিকির মা, সেহেতু আপনি নিশ্চয়ই নিকির ব্রাইট একটি ফিউচারই চাইবেন, তাই না? আপনার ছোট করে শ্বাস নিল। বলল, হ্যাঁ। ঐশ্বর্য ফের আয়েশ করে সোফায় বসলো। এই জন্যই বলছি, আপনি বরং জিশানের সঙ্গে নিকির বিয়েটা দিয়েই দিন। এতক্ষণে আফসানা বুঝতে পারলো ঐশ্বর্যের মোটিভ কি। সে নাক মুখ ছিটকে উঠে বসলেন। তুমি এতক্ষণ ধরে এটার কথাই বলতে এসেছিলে? এখন আমি বেশ ভালো করে বুঝতে পারছি। বন্ধু হয়ে সাফাই গাইতে এসেছো। তোমার কি মনে হয় যা বোঝাবে আমি তাই বুঝবো? তোমার কি আমাকে বোকা বলে মনে হয়? ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, আপনি তো প্রথম থেকেই বোকা। এটা আমার আবার মনে করে দেওয়ার কি আছে? আফসানা শুনতে না পেরে মৃদু স্বরে চিৎকার করে উঠলে, কি বললে? ঐশ্বর্য ব্যস্ত কণ্ঠে বলল, আপনি ভুল বলছেন মিসেস মহিলা। আপনি জানেন এই বিয়েতে আপনার অনেক লাভ হবে। যেমন ধরুন, আমার প্রপার্টির 30% কিন্তু জিশানের নামে। আর 30% মানে কিন্তু কতটা বুঝতে পারছেন তো? দুহাত ভাঁজ করে বুকে আঁচকড়া করে নিল আফসানা। কোনো প্রয়োজন নেই, যাও যাও। ঐশ্বর্য প্রচন্ড রকম রাগ হলো। এই মহিলা নিতান্তই বোকা, সে জানে। তাহলে আজ কেন চালাকি দেখাচ্ছে? আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করবেন না। তবে বিশ্বাস করার জন্য আমি কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে পারি। আফসানা বেশ আগ্রহ নিয়ে শুধালো, কি প্রমাণ? ঐশ্বর্য একটি কাগজ বের করে এগিয়ে দিল। আফসানাটা টেনে নিল। দৃষ্টি বুলিয়ে দেখলো কাগজটা। কি আশ্চর্য! এখানে তো স্পষ্টভাবেই লিখে দেওয়া আছে জিশানের নামে 30% প্রপার্টি লিখে দিয়েছে। 30% মানে তো অনেক। তাদের যতটা আছে তার থেকেও দ্বিগুণ। আফসানা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। ঐশ্বর্য সবটা দেখেছে। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসি। কি বলছেন মিসেস মহিলা? এবার আপনার কি আর কিছু বলার আছে? আফসানা আমতা আমতা করে বলল, না মানে, বুঝতেই পারছো মায়ের মন সন্তানদের জন্য সবই করতে পারে। আমি ভাবছিলাম জিশানের সাথে বিয়েটা দিয়েই দেই। কি দরকার ওদের আলাদা করে? ঐশ্বর্যের ভীষণ ইচ্ছে করছে শক্ত করে হাসতে, কিন্তু এই মুহূর্তে কিছু উল্টোপাল্টা করা যাবে না একদমই। আই লাইক ইট মিসেস মহিলা। এই প্রথম আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আফসানা কিন্তু বলতে গিয়েও বললেন না, থাক, এতটা উপকার যখন করেছে তাহলে ছেলেটাকে আজকে আর কিছু বলবে না। অগত্যা সরে গেলেন তিনি। ঐশ্বর্য রুম ত্যাগ করলো, মন মেজাজ ফুরফুরে। এই প্রথম আফসানার একটা কথা ভীষণ ভালো লেগেছে ঐশ্বর্যের কাছে। সেটা হলো সন্তানদের প্রতি একটু হলেও ভালোবাসা আছে। যাক, অন্তত লোভ করে হলেও নিজের মেয়ের প্রতি অবিচার করেনি আফসানা। ঐশ্বর্য অধর প্রসারিত করে হাসলো। আপনার তো এখন জিশানের কাছে যেতে হবে তাকে। বাড়ির সামনে বড় বারান্দায় বসে আছে। সেখানে পা ছড়িয়ে খাদে পাড়ে পা ছড়িয়ে বসে আছে জিশান। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। নিজের পাশে আরো একজনের অস্তিত্ব টের পেল। মুখ ঘুরে সেদিকে তাকাতেই নাক বরাবর পাঁচ মারে ঐশ্বর্য। আ মৃদুস্বরে চেঁচিয়ে উঠল জিশান। ব্রো, কি করলি এটা? নাক ফেটে যাবে তো। যাক, ইউ ডিজার্ভ ইট। তোর সাহস তো কম নয়। এভাবে পালিয়ে চলে এলি কেন? মুখ ভার হলো জিশানের। দেখ, একদম বাজে কথা বলবি না ব্রো। আমি কিন্তু মোটেও পালিয়ে আসিনি। ঐশ্বর্য বিদ্রুপ করে হাসলো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তুই আদৌ পুরুষ তো? ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল জিশানের। চোখ দুটো এই বুঝি মনে করে থেকে বেরিয়ে এলো। দেখ রিক, আর যাই হোক আমার পুরুষত্বের উপর কোনোভাবে আঙুল তুলবি না বলে দিলাম। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। একটা কার্ড হাতে ধরিয়ে দিল। দেখ, তো কার্ডিউসিটা ঠিক আছে কিনা? জিশান কার্ডটা হাতে নিল। দেখে মনে হচ্ছে বিয়ের কার্ড। উল্টোপাল্টা দেখে নিল। ঠিক আছে, কিন্তু বিয়েটা কার? নিকির। ঐশ্বর্যের কথা শুনে ঘাবড়ে গেল জিশান। বুকের ভেতর মুহূর্তেই ভার হয়ে আসলো। নিঃশ্বাস আটকে গেল গলার মধ্যে। শ্বাস নিলে কাঁপছে। কি মানে, কি এটা? এটা সত্যি? ঐশ্বর্যের ওপর নিজের মাথা হেলালো। ঐশ্বর্যর মাথা হেলানো দেখে জিশান যেন এই পৃথিবীতে নেই। সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো তার। কাঠ খুলে দেখ ভেতরে কার কার বিয়ে হতে যাচ্ছে। জিশান বিরক্ত হলো। অদৃশ্য ভাবে ইচ্ছে করলো কাউচার ছুঁড়ে ফেলতে, কিন্তু
এটা পারল না। কাঁপা, কাঁপা হাতে কার্ডটা খুলল। চোখ দুটো তার চকচক করছে। বরের নামের জায়গায় ছলছল করেছে জিশান নামটি। ব্রো, এটা কি সত্যি? জিশান হাসল। চমকালো সে হাসি। আবেগের বশে চাপড়ে ধরল ঐশ্বর্যকে। ব্রো, থ্যাংক ইউ। ভাই, তুই এটা কি করে করলি বল না। ঐশ্বর্য সবটা জিশানকে বলল। জিশান আশ্চর্যের অষ্টম আকাশে পৌঁছে উঠল ইতিমধ্যেই। তিনি রাজি হলেন? না হয় যাবে কোথায়। ঐশ্বর্য স্বভাবস্বরূপ ব্যাগ ব্রাশ করলো সিল্কি চুলগুলোতে। জিশান আবারও একই কাজ করলো। ঐশ্বর্যকে জড়িয়ে ধরল। ভাই, তুই এটা কি করে করলি? নিজের প্রপার্টি কথার পিঠে থামিয়ে দিল ঐশ্বর্য। ভুলে যাস নে, তুই অফিসের একজন, আমার পার্টনার। এখন তো আরো আপন হয়েছিস। বেস্ট ফ্রেন্ড থেকে ডিরেক্ট বোনের স্বামী, সেই হিসেবে এটা তোর একটা গিফট। নিশান কাঁদতে মন চাইছে। ভাগ্য করে এই বন্ধুগুলোকে জুটিয়েছে কপালে, না হলে আজ তার কি হতো। দেখ, এটা বিয়ের কার্ড। জাস্ট স্যাম্পল হিসেবে এনেছি। খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব। জিশান ভুবন ভুলানো হাসি টেনে বলল, তুই না থাকলে আমার যে কি হতো। ঐশ্বর্য স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি না থাকলে অন্য মহিলার জীবন নষ্ট করতি তুই। জিশান সুখও শ্বাস ফেলল। যত যাই বলুক ঐশ্বর্য, জিশান জানে যে যত যাই হয়ে যাক না কেন ঐশ্বর্য কখনো ওর হাত ছাড়বে না। ছাদে রাখা দোলনায় বসে আছে উষা। বাতাসে কপালে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলো বাতাসে দুলছে। হাতের সাহায্যে বারবার অবাধ্য চুলগুলোকে ঠিক করছে সে। ঐশ্বর্যের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো ভীষণভাবে মনে পড়ছে উষার। ইস, লোকটা একদম নির্লজ্জ। তাই তো ওভাবে তাকে সবসময় স্পর্শ করে। চাপা দীর্ঘশ্বাস ফেলে উষা। টুং করে মেসেজের শব্দে বাস্তবে পদার্পণ করে উষা। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো ঐশ্বর্য নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে আপলোড দিয়েছে। নোটিফিকেশন অন করতে দেখতে পেল ঐশ্বর্যের নর্মাল লুকের একটি ছবি। অফ হোয়াইট শার্ট, তার উপর জ্যাকেট জড়ানো, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চোখে সানগ্লাস, সব মিলিয়ে মারাত্মক সুন্দর লাগছে তাকে। এটা হয়তো জার্মানির থাকাকালীন কোনো ছবি হবে তোলা। এই তো পেছনের জায়গাটা অন্যরকম লাগছে। উষা পরপর আবার ঐশ্বর্যের ছবিতে দৃষ্টি বুলিয়ে নিল। আবারও প্রেমে পড়েছে সে। মনের কোণে সুপ্ত অনুভূতিগুলো উদয় হলো। ঐশ্বর্যের কপালে একটা চুমু খেলো, সময় নষ্ট না করে। ফোনের কাছে এগিয়ে এসে টুপটুপ করে দুটো চুমু খেয়ে নিল। ঠিক তখনই ব্যাঘাত ঘটিয়ে আরো একটি নোটিফিকেশন এলো মেসেঞ্জার থেকে। মেসেঞ্জার প্রবেশ করতে দেখলো রিফাত নক করেছে। সেখানে স্পষ্ট করে বলেছে তার সাথে দেখা করতে চায়, খুব জরুরি কথা বলার জন্য। উষা চিন্তিত হলো। কপালে পড়ল ভাঁজ। কি হয়েছে রিফাতের এত জরুরি তলব? এই মুহূর্তে ইচ্ছে করছে না বের হতে, কিন্তু উষা রিফাতকে মানা করতে পারছে না। কি করে করবে? লোকটা তাকে কত বড় বিপদের হাত থেকে উদ্ধার করেছিল। এখন যদি তাকে কোনো বিপদ হয়ে থাকে, হয়তো রিফাতের সাহায্যের প্রয়োজন, তাই তাকে এমনভাবে ডাকছে। উষা আর কিছু ভাবলো না। ছাদ থেকে নেমে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রেডি হয়ে নিল দ্রুত। ডাইনিং রুমে যেতে আফসানার মুখোমুখি হতে হলো। কোথায় যাচ্ছ? উষা আফসানার কঠিন মুখোদয় দেখে কিঞ্চিত ভার নিয়ে বলল, আসলে মা, রিফাত ডেকেছে, তার কিছু প্রয়োজন ছিল, তাই আর কি। আফসানা মানা করতে পারলেন না। হ্যাঁ, ছেলেটা অবশ্যই ভালো। না হলে এই যুগে এসে বিনা স্বার্থে কি কেউ কাউকে সাহায্য করে? আফসানা এরকম ভাবে বললেন, ঠিক আছে, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো। উষা দুদিকে মাথা নাড়ল, তারপর বের হয়ে গেল। চণ্ডীপুরের দিকে আড্ডা ক্যাফেতে বসে আছে রিফাত। চনমনে মন দিয়ে এদিক সেদিকে দৃষ্টি বুলিয়ে খুঁজে বেড়াচ্ছে কাঙ্ক্ষিত মানুষটিকে। অতবার দেখা মিলল তার। ছোট ছোট কদম ফেলে ক্যাফেতে প্রবেশ করলো উষা। রিফাতের প্রসারিত অথর দুটো যেন আরো খানিকটা বিস্তৃত হলো। পাশে থাকা গোলাপ ফুলের তোড়া থেকে এবং চকলেট বক্সে যত্নে গুছিয়ে নিল। উষার আশেপাশে দৃষ্টি বুলিয়ে রিফাতকে খুঁজলো। অবশেষে 4 নম্বর টেবিলে বসে থাকলে দেখে মৃদু হাসলো সে। এগিয়ে এসলো রিফাতের দিকে। রিফাত, এসো উষা, বসো প্লিজ। উষা নির্বিশেষে বসে পড়ল। রিফাতের অধর হাতে যেন হাসি ঝরছে না। উষা রিফাতের এত খুশি দেখে কিছুই না বুঝেই শোধালো, আপনাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে রিফাত। হ্যাঁ, আজ অনেক খুশি আমি। উষা বেশ আগ্রহী হয়ে ফের শোধালো, আচ্ছা, এটা তো বেশ ভালো কথা, কিন্তু হঠাৎ আমাকে এখানে ডাকলেন, কিছু বলবেন? রিফাত লম্বা নিঃশ্বাস টেনে বলল, হ্যাঁ, তোমাকে কিছু বলার আছে, তবে তার আগে এগুলো নাও। রিফাত উষার দিকে ফুলের তোড়া এবং চকলেট বক্সটি এগিয়ে দিল। উষা অতর্কিত হয়ে বলল, সে এগুলো নেবে কি নেবে না? কেন দিচ্ছে এগুলো তাকে? এগুলো আমাকে? এগুলো দিয়ে আমি কি করব? রিফাত চমৎকার করে হেসে বলল, এগুলো সব তোমার জন্য নিয়ে এসেছি উষা। উষা ভরকে গেল। তোমার আজ অনেক কিছু বলতে চাই। রিফাতের মুখশ্রী অদ্ভুত, কিন্তু আন্দাজ করতে পারছে না উষা
কিছু, কিছু সে আন্দাজ করেও নিয়েছে। হ্যাঁ, সেটাই যা প্রতিটি ছেলে একটা মেয়েকে বলার পূর্বে যতটা দ্বিধাগ্রস্ত থাকে। দেখুন রিফাত, যা বলার সেটা একটু ক্লিয়ার করে বলুন। রিফাত এবার সরাসরি বলল, "উষা, আমি সে ১ম দিন থেকে তোমাকে অদ্ভুতভাবে টান অনুভব করছি। তো তোমাকে দেখার পর থেকেই অস্থির, অস্থির লাগছে। ভালোবাসার রূপ নিয়েছে। তোমার প্রতি মায়া জন্মেছে। হ্যাঁ, উষা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে?" উষা রীতিমতো বাকরুদ্ধ। বলবে বা কি? একটা মানুষ কিভাবে এত সহজে হুট করে প্রেমের কথা বলতে পারে? হতবাক উষা। হতবাক পেয়ে পড়েছে তাই। কিন্তু উষা তো অন্য কাউকে ভালোবাসে, যার নাম ঐশ্বর্যরিক চৌধুরী। উষাকে চুপ থাকতে দেখে রিফাত অস্থির কণ্ঠে শুধালো, "কি হলো উষা? কিছু বলছো না যে? আমাকে কি ভালোবাসো না?" "না।" অকপটে বলে দিল উষা। চমকে গেল রিফাত। কপালে জমেছে তার বিন্দু, বিন্দু ঘাম। কি বলছো উষা? এসব কি?" উষা অস্বস্তি পড়ে গেল। দ্রুত চেয়ার ছেড়ে উঠে বাইরের দিকে উদ্দেশ্যে পা বাড়ালো। রিফাত ছুটল তার পিছু, পিছু। "উষা দাঁড়াও প্লিজ।" উষা ভুলবশত হাত টেনে ধরে রিফাত। চৌকিতে স্পর্শ করা হাতের দিকে দৃষ্টি ফেরালো উষা। ক্ষোভ হলো তার, ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দিল। "ছুবেন না আমাকে। সাহস হলো কি করে আমাকে ছোঁয়ার?" রিফাত স্তব্ধ। উষা কেন এতটা রিঅ্যাক্ট করছে? "আই এম রিয়েলি সরি উষা। কিন্তু তুমি কেন এমন করছো? আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো।" "হ্যাঁ, ভালোবাসতে পারেন। ভালোবাসা অপরাধ নয়। কিন্তু আপনি ভুল কাউকে ভালোবেসেছেন। আমি আপনাকে ভালোবাসি না।" ইরফাত ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, "কেন? কেন ভালোবাসো না? বলো আমাকে।" ওসব প্রত্যুত্তরে কিছু বলল না। বিরক্ত লাগছে রিফাতকে। তাকে সহ্য করতে পারছে না সে। তার মাথা কিনে নিয়েছে নাকি? না, এটা পারে না। একমাত্র ঐশ্বর্যের ভালোবাসা। ঐশ্বর্য তার কল্পনার প্রিয়তম পুরুষ। কি হলো বলো? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? বিরক্ত রেশ টেনে বলল, "হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি।" "কাকে?" রীতিমতো রাগে থরথর করে কাঁপছে। "ঐশ্বর্যদীপ চৌধুরী। শুনেছেন? আমি তাকে ভালোবাসি।" ইফাত আশ্চর্য নিয়ে তাকিয়ে আছে। "কি বলছো? ঐশ্বর্য তোমার ভাই আর তুমি?" "সে আমার আপন ভাই নয়। আর আমাদের সম্পর্ক ছোটবেলা থেকেই। প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না এবং আমি আজকে বলে দিচ্ছি আর কখনো আপনি আমার সাথে দেখা করার চেষ্টাও করবেন না।" ইরফাত অস্থির হলো। হয়তো উল্টো পিঠে কপালের জমে থাকা ঘাম মুছে নিল। "দেখো উষা, আমি তোমাকে ঐশ্বর্যের থেকে বেশি ভালোবাসি। তুমি শুধু আমার। প্লিজ এসব বলো না।" ইরফাত ফের উষার হাত টেনে ধরল। ক্ষিপ্ত হলো উষা। চোখ রাঙিয়ে বলল, "আপনার সাহস কি করে হয় আবার আমার হাত ধরার? ছাড়ুন বলছি। কিন্তু প্লিজ উষা, এমন করো না তুমি। আই লাভ ইউ।" রিফাত, "ছাড়ুন বলছি। কি হচ্ছে এসব? আপনি যদি এখন আমার হাত না ছাড়েন তাহলে কিন্তু আমি লোকজন ডাকতে বাধ্য হব।" বলিষ্ঠ হাতের থাপড়কে ছিটকে দূরে সরে গেল রিফাত। আঁতকে উঠল উষা। হাতের মালিককে দেখতে ডান দিকে তাকাতে মুখ চুপসে গেল তার। ঐশ্বর্য ঐশ্বর্য তেড়ে আসে রিফাতের দিকে। "ইউ বাস্টার! ইউ ডেয়ার ইউ! ইউ টাচ হিয়ার!" ঐশ্বর্যের রাগ দেখে দৌড়ে গেল উষা। টেনে ধরে ঐশ্বর্যের বাহু। "দেখুন প্লিজ থামুন। শাট আপ! ওর সাহস কি করে হলো তোমাকে ছোঁয়ার? ছুবে না আর। আপনি যাবেন না।" ঐশ্বর্য উষার হাত ছাড়াতে যায়, কিন্তু উষা টেনে ধরে রাখে। এদিকে রাস্তায় গড়াগড়ি খেয়ে উঠে দাঁড়ালো রিফাত। ঠোঁটের কোণ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আঙুল দিয়ে তা অগোচরে মুছে নিল। ঐশ্বর্য তাদের দাঁত পিষে উষার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। উষা ভয় পেলেও ছাড়ল না। "প্লিজ আমার কথাটা শুনুন। রাস্তায় এভাবে ঝামেলা করবেন না।" ইতিমধ্যে দু-একজন মানুষ জড়ো হয়েছে। ঐশ্বর্য নিজের সংবরণ করার চেষ্টা চালিয়ে উষাকে টেনে নিয়ে গাড়িতে দিকে গেল। সজোরে ঘুষি মারো ডেস্কের উপর। "এখানে আসলে কেন? ওর সাথে মিট করার কথা আমাকে বলা হয়নি কেন?" মৃদুস্বরে চেঁচিয়ে উঠল ঐশ্বর্য। সর্বাঙ্গ কেঁপে উঠল উষার। মিনমিনে গলায় বলল, "আসলে রিফাত বলেছিল তার নাকি কিছু জরুরি কথা বলার আছে। তাই আমি আজ লাস্ট বার বলে দিচ্ছি। আর যদি কখনো ওর সাথে দেখা করতে বা কথা বলতে দেখি, আমার থেকে খারাপ আর কেউ হবে না।" চোখের পাপড়ি ঘন ঘন নড়ছে উষার। হাতের তালু কচলাচ্ছে বারবার। সে ভাবছে অন্য কিছু। এখন যদি আফসানা জানতে পারে উষা আর ঐশ্বর্য একসাথে রয়েছে, কেলেঙ্কারি হয়ে যাবে। "গাড়িতে ওঠো।" উষা এবার বেকায়দা পড়ে গেল। উঠবে কি উঠবে না? উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে মোটা ভ্রুদয় কুঁচকে নিল ঐশ্বর্য। "কি হলো? আমি তো উঠতে বললাম।" উষা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। ব্যাগটা রাখলো কোলের উপর। ঐশ্বর্য ড্রাইভিং শুরু করল। আর চোখে এক নজর দেখল নতমস্তকে বসে থাকা উষার পানে। ঐশ্বর্য ধমকালো। দৃষ্টি তার উষার অধরে আটকে আছে। তার পুরুত রক্তাক্ত অধর দুটি ঈষৎ কম্পিত হলো। ঠোঁট জোড়া আলতো করে ভিজে নিল। "এই, কি হয়েছে? এত চুপচাপ কেন?" আঁখি পল্লব তুলে পাশে ঐশ্বর্যের দিকে তাকালো উষা।
অস্ফুট স্বরে বলল, "কিছু হয়নি তো।" "আচ্ছা।" উষা রীতিমতো কাঁপছে। ঐশ্বর্যের কাছাকাছি এলে দেহের কম্পনটা দ্বিগুণ হয়ে যায়। বারবার অবাধ্য চুলগুলো কানের পিছনে গুঁজে ধরে বিঁধার চেষ্টা করছে উষা। ঐশ্বর্য নিঃশ্বাসে হাসল। বাড়ির কাছাকাছি আসা মাত্রই শব্দ করল সে, "গাড়ি থামান প্লিজ।" ঐশ্বর্য গাড়ি থামায় দিল। উষা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেল। "আমি যেতে পারবো, আপনি চলে যান।" ঐশ্বর্য প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। ঐশ্বর্য এক ধ্যানে তাকিয়ে রইল উষা যাওয়ার পানে। রিফাতের নাম্বার ব্লক লিস্টে ফেলেছে উষা, কিন্তু তারপরেও রিফাত বিভিন্ন নাম্বার থেকে একের পর এক কল করেই যাচ্ছে তাকে। ভেতরে ভেতরে অনুতপ্ত হচ্ছে উষা, কেমন পীড়া দিচ্ছে রিফাতের আচরণগুলো। ভালোবাসার অপরাধ নয়, কিন্তু কাউকে জোর করে সেটা তো আর অপরাধের মধ্যেই পড়ে, তাই না? এই যে রিফাতের মানা করার পরও তাকে বারবার বিরক্ত করছে, হতাশ হচ্ছে উষা। সত্যি তো, এতটা সহজে কাউকে ভোলা যায় না, যতটা সহজে কাউকে ভালোবাসা যায়। একতরফা ভালোবাসা বড্ড যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা বয়ে বেড়াতে হয় আজীবন ধরে।